মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহান পারভিন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসাথীতে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, কিছুক্ষণের মধ্যে গণনা শুরু। অনিয়ম এবং কারচুপির অভিযোগে ছাত্রদলের ভোট বর্জন। সংসদীয় আসন নিয়ে বাগেরহাটে আজও হরতাল, ফরিদপুরে বন্ধ সড়ক এবং রেলপথ, ভোগান্তিতে যাত্রীরা, মোংলা বন্দরে স্থবিরতা। শুনছিলেন শিরোনাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, কিছুক্ষণ পর শুরু হবে গণনা। এদিকে ভোট শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে কারচুপি এবং অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভোটের চেয়ে ব্যালট পেপার বেশি ছাপানো সহ নানা অভিযোগ করেছেন প্রার্থীরা। সকালে একটি হলে 2 ঘণ্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টায়। 21টি আবাসিক হলে 224টি বুথে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিকেল 4টার দিকে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা পরে দিব এবং এই মুহূর্তে আমাদের ডিসিশন হচ্ছে এই নির্বাচন আমরা বর্জন করছি। এমন কোনো কারণ হয়নি যে আসলে নির্বাচন বর্জন করতে হবে। তো তারা নির্বাচন বর্জন করেছে, আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না। শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝেই তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি। দুপুরে কারচুপির অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক হলে কিছু সময় বন্ধ থাকে ভোট গ্রহণ। যে আমাদের ভোটের দেওয়ার জন্য যে কালিটা আছে সেটাতে সমস্যা হয়েছে এবং সেটা সমাধান করার চেষ্টা চলছে। তার মধ্যে ভেতরে আরো অনেক কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পারিনি। তার মধ্যে হঠাৎ করে দেখে যে হচ্ছে বাইরে থেকে একদল মানুষ এসে আমাদের ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তারা নারী ভোটার না, তারা আমাদের প্রশাসনও না। তো এরকম কোনো ঝামেলা যদি হয় তাহলে অবশ্যই এখানে প্রশাসন দেখবে। আমরা চাইছি যে একটা হট্টগোল না হোক। যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা দুঃখিত। আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো সহ কিছু অসঙ্গতির অভিযোগ করেছেন কোনো প্রার্থী। পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন। বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। আমাদের শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ওই ভোট কেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে 400টা। যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে, তিনি সেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। কিছুক্ষণ পর শুরু হবে ভোট গণনা। রাতে সিনেট হলে ঘোষণা করা হবে ফলাফল। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাস সহ আশেপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, ভোট বর্জনের পর সেখানকার সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আপনি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং 5টা বাজে এখন ভোট গ্রহণ শেষ হবার কথা। ভোট গ্রহণ চলে রয়েছেন সেখানে, কিন্তু সেখানে ভোট নেওয়া হবে এমনকি জানানো হয়েছে। এছাড়াও বিকেল 3:30টার দিকে ছাত্রদল সমর্থিত প্যানেল তারা ভোট বর্জনের পর কিন্তু ক্যাম্পাসের চিত্র কিন্তু ভোটের চিত্র কিন্তু বেশ পাল্টে গিয়েছে। এরপরে ক্যাম্পাসে এক ধরনের একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানেই এখন রয়েছেন। ছাত্রদল এবং আইন শৃঙ্খলা
তাদের ভোট বর্জন করে যে কয়েকটি অভিযোগ করেছেন তার ব্যাপক ভোটে অনিয়ম হয়েছে এবং এখানে জাল ভোট দেওয়া হয়েছে এবং এখানে জামায়াত ইসলামীর একজন ব্যবসায়ীর কাছ থেকে এখানে যারা ব্যালট পেপার থেকে শুরু করে নির্বাচনী সরঞ্জাম নেওয়া হয়েছে এই অভিযোগগুলো তারা করছেন এবং এই অভিযোগেই কিন্তু তারা ভোট বর্জন করেছেন। শিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন করা হয়নি, তবে তারা যেটি জানিয়েছেন যে তারা বলছেন যে ছাত্রদল তাদের পরাজয় নিশ্চিত জেনেই কিন্তু তারা এই ধরনের ভোট অভিযোগ করছেন এবং ভোট বর্জন তারা করছেন। এই মুহূর্তে ক্যাম্পাসে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। বাহিনী সতর্ক 5টার পরেই কিন্তু 21টি হলে একসাথে ভোট গণনা শুরু হবে এবং তারপরেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তবে ভোটের যে উৎসাহ কিংবা যে আমেজ সেটি ছাত্রদল বর্জন করার মধ্যে দিয়ে কিন্তু অনেকটাই ভাটা পড়েছে। এই ভোটের যে উত্তেজনা কিংবা যে যারা ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল সেইখানে সেটি লক্ষ্য করা গিয়েছে। তবে এরপরে ভোট গণনা হবে এবং তারপরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ক্যাম্পাসের সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তো এই ছিল আমার কাছে ক্যাম্পাস থেকে সর্বশেষ। তানভীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভোটের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসনাইন তানভীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসন বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। ফরিদপুরে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধের পাশাপাশি আজ রেলপথও বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দুঃখিত দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দর্শক, আমরা রিপোর্টটি আবার দেখব। বাগেরহাটের বিভিন্ন সড়কে সকাল থেকে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেন সংসদীয় আসন ভাগের বিরোধীরা। জেলার বিভিন্ন সড়কের অন্তত 134টি স্থানে অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা। বাগেরহাটে 1970 সাল থেকে 4টি আসন ছিল, এই 4টি আসনকে কমিয়ে 3টি যে করার তারা যে গেজেট অনুমোদন করেছেন, এটা সর্বাত্মকভাবে তারা অবৈধভাবে করেছে। এটা কোনো আইন কানুন মানা হয়নি, আরপিও মানা হয়নি, কোনো গণশুনানি করা হয়নি। এই দাবি আদায়ের জন্য আমরা আইনের পদক্ষেপ নেব, উচ্চ আদালতে যাব, এটা আমাদের সিদ্ধান্ত এবং রাজপথেও আমরা লেগে থাকব। হরতালের কারণে আজও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। বন্ধ আন্তজেলার যান চলাচলও। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। ভেঙে যদিও রিক্সা ভ্যান ট্যান দিয়েও যাইতে পারে, কোনো তো কষ্ট, এই কষ্টের তো কোনো শেষ নেই। আজকে জানিয়ে রিক্সা নিয়ে যদি না নামি তাহলে আমার ব্যাটারি ডাউন হয়ে যাবে। কোটাটা আমাদের এখানে থাকুক, সেটাই আমরা চাই, সেই পক্ষে আছি। বাগেরহাটের 9 উপজেলায় দোকানপাট, ব্যাংক, বীমা, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এদিকে হরতালের কারণে স্থবির হয়ে পড়েছে মংলা সমুদ্র বন্দরের কার্যক্রম। বহির্নগরে জাহাজের পণ্য খালাস স্বাভাবিক থাকলেও কন্টেইনার ইয়ার্ডের কার্যক্রম বন্ধ। মোংলা নদীর খেয়া ও ফেরি চলাচলও বন্ধ রয়েছে। পরিষ্কার মেসেজ, এই নির্বাচন কমিশন আমাদেরকে আন্দোলন সংগ্রামে ঠেলে দিয়েছে। রাতের অন্ধকারে আমাদের নাগরিকদের অধিকার বিবেচনা না করে আমাদের সংসদীয় আসন একটি কর্তন করে আরেকটি জেলায় বাড়ানো হয়েছে। বাগেরহাটবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছে। অন্যদিকে ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে আছে সাধারণ মানুষ। আমাদের একটা ঐতিহ্যের বিষয় লড়াই টান দিছে, রক্তের বিষয় টান দিছে, এর আমরা কখনো দ্বিধা হতে দেই না। আমাদের হালগি এবং হামিদি ইউনিয়ন নগরগঞ্জ অনেক দূরত্ব, আমাদের বুকে আগুন জ্বালাই দিছে। হামিদি ইউনিয়ন এবং আলগি ইউনিয়ন, এই দুইটা ইউনিয়ন আমাদের ভাঙ্গা উপজেলার অন্তর্গত 2 থেকে 3 কিলো দূরত্ব, কিন্তু এই মুহূর্তে আমাদের এই দুইটা ইউনিয়নকে সালতা উপজেলায় সংযুক্ত করা হয়েছে, যেটা আমাদের থেকে প্রায় 50 কিলো দূরে। আমাদের পক্ষে যেখানে যাওয়া আদৌ সম্ভব না। সড়কের পাশাপাশি আজ প্রথমবারের মতো রেলপথ অবরোধ করা হয়েছে ফরিদপুরের আলগি ইউনিয়নে। তবে অন্য পথ ঘুরে ট্রেন চলাচল করছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, বাগেরহাট এবং ফরিদপুর থেকে হরতাল ও সড়ক অবরোধের সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা।
বাগেরহাট 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আবারও হরতাল ও অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আজ 48 ঘন্টা টানা হরতালের শেষে বিকেল এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে রোববার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরকারি অফিস আদালত ঘেরাও কর্মসূচি। এছাড়া সোম, মঙ্গল এবং বুধবার এই 3 দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল পালন করার আহ্বান জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এম এ সালাম। আলগে এবং হামিদি ইউনিয়নকে কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদ কিন্তু তারা করে যাচ্ছেন। এই প্রতিবাদের সাথে কিন্তু গত 3 দিন শুধুমাত্র মহাসড়কগুলোই অবরোধ ছিল। আজ কিন্তু নতুন মাত্রা যোগ হয়েছে। তারা কিন্তু মহাসড়কের সাথে সাথে রেলপথ অর্থাৎ ঢাকা থেকে খুলনাগামী যে রেলপথ আছে সেই রেলপথও কিন্তু তারা আজকে কাঠের গুঁড়ি দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে করে দুই পারেই রাস্তা এবং রেলে যোগাযোগের পুরাটাই বন্ধ হয়ে গিয়েছে দক্ষিণ অঞ্চলের সাথে। এবং যারা এই পথ ব্যবহার করে যাচ্ছেন তারা কিন্তু একরকম ভোগান্তিতে পড়ছেন। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। বিশেষ শর্ত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কাঁচা পাট রপ্তানির পরিপত্র জারি করেছে সরকার। এতে গেল 2 দিন থেকে বন্ধ হয়ে গেছে রপ্তানি। এতে বৈদেশিক বাজার স্থায়ীভাবে হারানোর শঙ্কা করছেন ব্যবসায়ীরা, আর কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন শ্রমিকরা। এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। পূর্ব ঘোষণা ছাড়াই চলতি মাসের 8 তারিখ থেকে কাঁচা পাট রপ্তানিকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকাভুক্ত করে পরিপত্র জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। তারা বলছেন এতে কর্মসংস্থান হারাবে এই শিল্পের সাথে জড়িত লক্ষাধিক শ্রমিক। মিল মালিকের ষড়যন্ত্রে আজকের যারা শিপাররা আছে তারা আমাদের কাজ কাম বন্ধ করে দিয়েছে। আজ আমরা আমাদের পেটের তাগিদে, আমরা রুজির তাগিদে আজ আমরা রাজপথে এসেছি। কৃষকের ন্যায্য দাবি পায় না, শ্রমিকের ন্যায্য দাবি দেয় না। যদি বিদেশে রপ্তানি না যায় এই জায়গার 1 লক্ষ শ্রমিক মারা যাবে। আমাদের পেটে ভাত থাকবে না, আমরা ছেলে পেলে নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। আমরা চাই শান্তিপ্রিয়ভাবে যাতে কাজ কাম চলুক, দৌলতপুরে আগে হাসি খুশি হোক, শ্রমিক বাসুক। শ্রমিক সংগঠনগুলো বলছে বাণিজ্য উপদেষ্টা ও তার পরিবার দেশে পাট পণ্য উৎপাদন ও রপ্তানি নিয়ন্ত্রণ করেন। অভিযোগ তাদের ও টোয়াইন মিল মালিকদের অনৈতিক সুবিধা দিতে এই পরিপত্র। যেরকম বসিরউদ্দিন তার ভাই নাসিরউদ্দিন, দুইজনেরই মিল আছে। এই মিলের স্বার্থে এবং পাটের দাম কমে যাবে, যেহেতু রপ্তানি যদি না হয় কাঁচা পাট 400-500 টাকা কমে যাবে, তখন তারা এই কমে কৃষকের পেটে লাথি বেরিয়া তারাই পাট কেরাই করে। আমরা জীবন দেব মাঠে, তবে এই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে দেব না। কাঁচা পাট রপ্তানিকারকদের সংগঠন বিজে বলছে পরিপত্র জারির পর থেকে বন্ধ আছে কাস্টমস ক্লিয়ারিং, ফলে বন্ধ রয়েছে রপ্তানি, বন্দরে আটকা পড়েছে পণ্য। আমাদের পোর্টগুলোতে মাল পৌঁছে গেছে কিংবা অন দ্য ওয়েতে আছে, আমরা শুনতেছি সার্ভার বন্ধ। ওখানে যে দেখা গেছে সার্ভার বন্ধ থাকলে কাস্টম ক্লিয়ারিং না হলে আমরা এই পার্টগুলো রপ্তানি দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের ওখানে পোর্টে যে স্টাফিং হয়ে আছে, কিছু মাল কার্গোতে ঢুকে গেছে, বাকিটা পথে আছে। পথে যেগুলো আছে, যেহেতু সুনির্দিষ্ট কোনো কিছু না বলার কারণে আমাদের মাল আবার আমাদেরকে ফেরত নিয়ে আসতে হচ্ছে। সর্বশেষ অর্থবছরের 11 মাসে দক্ষিণাঞ্চল থেকে বিশ্বের 11টি দেশে 1097 কোটি 27 লাখ টাকা মূল্যের 7,67,569 বেল পাট রপ্তানি হয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। 2025-26 অর্থ বছরে খুলনা সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা করেছেন প্রশাসক এবং বিভাগীয় সরকার মোহাম্মদ ফিরোজ সরকার। চলতি অর্থ বছরে 719 কোটি 50 লাখ 36 হাজার টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে 455 কোটি 93 লাখ 73 হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে 277 কোটি 65 লাখ 77 হাজার টাকা। সরকারের অনুদান ধরা হয়েছে 130 কোটি 28 লাখ টাকা। এবছরে বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। জোর দেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধনের উপর। এবার অন্য এলাকার খবর। প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ সহ 7 দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো অনশন পালন করছেন অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে একদল শিক্ষার্থী।
গতকাল দুপুরে প্রক্টর কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। অনশনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিযোগ 24 ঘণ্টা কেটে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো খোঁজ নেয়নি। প্রক্টোরিয়াল বডির পদত্যাগ ছাড়া বাকি দাবির মধ্যে রয়েছে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসার নিশ্চয়তা, ক্যাম্পাসে নিরাপদ আবাসনের ব্যবস্থা, হামলার ভিডিও প্রকাশকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের বিচার ইত্যাদি। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দ্রুত খুলে দেয়া সহ বহিরাগতদের হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জব্বারের মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত 8 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল হকের নেতৃত্বে তার কার্যালয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। শিক্ষার্থীরা বৈঠকে তাদের 6 দফা দাবি তুলে ধরেন। বিষয়টি নিয়ে উপাচার্য সহ প্রশাসনের সঙ্গে কথা বলে রাতের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও পরে সিন্ডিকেট মিটিং সহ কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের জানানো হয়নি। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্লাস সহ পরীক্ষায় অংশ নিতে পারছেন না শিক্ষার্থীরা। কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিনের নিকটবর্তী সাগর থেকে 5টি মাছ ধরা ট্রলার সহ অন্তত 40 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। গতকাল সন্ধ্যায় উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ পূর্ব সাগরে ঘটনা ঘটে। সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশে অন্তত 20 থেকে 30টি ট্রলারে জেলেরা মাছ ধরছিলেন। সে সময় আরাকান আর্মির সদস্যরা 2টি স্পিড বোটে করে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। গত 5 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত 13টি ট্রলার সহ 81 জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। চট্টগ্রামের কোচিং সেন্টারগুলোকে নীতিমালার আওতায় আনা এবং ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করার কথা বলেছেন সিটি মেয়র ড. শাহাদাত হোসেন। গতকাল এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বর্তমানে শহরে প্রায় 400 কোচিং সেন্টার রয়েছে, তার মধ্যে মাত্র 120টির ট্রেড লাইসেন্স রয়েছে জানান তিনি। এ সময় চট্টগ্রামের সৌন্দর্য এবং পরিবেশ রক্ষায় শহর জুড়ে বেআইনি পোস্টার, ব্যানার, সাইনবোর্ড সহ বিভিন্ন ধরনের ভিজুয়াল দূষণ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র বলেন, শহরকে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে সবাইকে নিয়ম কানুন মানতে হবে। পাওয়ালুমের দাপটে হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প। তাঁত কলে উৎপাদন ব্যয়ের সঙ্গে আয়ের বৈষম্য আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবেই এই পরিস্থিতি বলছেন সংশ্লিষ্টরা। জেলা রিপোর্টার মোহাম্মদ কবিরুজ্জামানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েক যুগ আগেও নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের প্রতিটি বাড়িতে ছিল হস্তচালিত তাঁতের কারখানা। স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হতো উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা ও পাগড়ি তৈরির জন্য বিশেষ ধরনের রুমাল। এই গ্রামের মতোই পুরো জেলায় উৎপাদিত হতো তাঁতে বোনা নানান পণ্য। কালের বিবর্তন আর আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় হারিয়ে যেতে বসেছে হস্তচালিত শিল্প। চাহিদার পাশাপাশি উৎপাদিত পণ্যের আয় ব্যয় সামঞ্জস্য না থাকায় অনেকেই ছেড়েছেন এই পেশা। বর্তমানে মনে করেন এই কাজ নাই বললেই চলে, তো এখন আমরা আছি কোনো রকম মনে করেন এই পাগড়ি তৈরি করি একটু স্যার মনে চলে। আমিও তাকে অনেক মাল চলছে, অনেক বিভিন্ন কাপড় তৈরি বানাইছি, এখন তো সব বন্ধ, সম্পূর্ণ গেছে গা। বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাঁতিদের। কয়েকবার এলো, কাগজপত্র নিল, কোনো কিছু আমরা ফল পাই না। খালি ওই ছবি নেয়, আইডি করে দেয়, এটা করে সেটা করে, কোনো কিছু আমরা সরকার থেকে কোনো আমরা অনুদান পাই না। ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্প বাঁচিয়ে রাখতে সহযোগিতা করার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফিজিক্যালি পরিদর্শন করে তাদের সাথে কথা বলবো যে তাদের কি কি নিডস আছে, নিডস বেসিস আমরা একটা অ্যাসেসমেন্ট করে আমাদের এখান থেকে উপজেলা পরিষদে যদি তাদের সহযোগিতা করার কোনো সুযোগ থাকে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াবো এবং জাতীয় পর্যায়ে যদি তাদের বিষয়গুলো উপস্থাপন করার কোনো সুযোগ থাকে আমরা তাঁত বোর্ড পর্যন্ত যোগাযোগ করে তাদেরকে পুনর্বাসনের বা নতুন কোনো প্রযুক্তি দিয়ে তাদেরকে হেল্প করা যায় কিনা এই বিষয়টা আমরা উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা দেখে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। একসময় জেলার 6 উপজেলায় 2 লাখেরও বেশি তাঁত থাকলেও বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে 50-এর কোটায়। মাছরাঙা, নিউজ ডেস্ক।
ভোলার ইলিশা তালতলি লঞ্চ ঘাটের পল্টুন ছিঁড়ে নদীতে ভেসে গেছে। সকালে মেঘনা নদীর তীব্র স্রোত আর ধারণ ক্ষমতার অতিরিক্ত লঞ্চ পল্টুনে ভেড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানায় বিআইডব্লিউটিএ। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকা ভোলা রুটের কয়েক হাজার যাত্রী। মেঘনা নদীর তীব্র স্রোতের তোড়ে পল্টুনটি বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল থেকে বিচ্ছিন্ন হয়ে নদীর ভেতরে চলে যায়। এ সময় নদীর তীরে বাঁধা একটি নৌকা টার্মিনালের চাপে বিধ্বস্ত হয়। ভোলা বিআইডব্লিউটি এর কর্মকর্তা জানান, পল্টুন উদ্ধার এবং স্থাপনের জন্য বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ নিহারিকাকে আনা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে ইলিশা লঞ্চ ঘাট মেরামত করে পুনরায় স্থাপন করা হবে। গোপালগঞ্জের ট্রাক চাপায় প্রেমানন্দ হালদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ চেচানিয়া কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিচুপাড়া লোহার ব্রিজ এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ প্রেমানন্দ হালদার। এ সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত প্রেমানন্দ কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের আদিত্য হালদারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে 2 বছর ধরে গোপালগঞ্জ শহরের নিচুপাড়া লোহার ব্রিজ এলাকায় ভাড়া থাকতেন। দেশব্যাপী জাতীয় পার্টির অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। গতকাল জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের গোহাটা রোডে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালি থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মব সৃষ্টি করে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করা যাবে না। আগামী নির্বাচনের আগে দলকে নিষিদ্ধ করার চেষ্টার অভিযোগ করেন বক্তারা। দুর্গম পাহাড়ি অঞ্চলে সুপেয় পানির সুবিধা পাচ্ছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রেজামণিপাড়া এবং কারিগর পাড়ার 2টি গ্রামের মোট 117টি পরিবার। সকালে সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ বাস্তবায়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান গত 29 মার্চ রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন। কিছুক্ষণের মধ্যে গণনা শুরু। অনিয়ম এবং কারচুপির অভিযোগে ছাত্র দলের ভোট বর্জন। সংসদীয় আসন নিয়ে বাগেরহাটে আজও হরতাল। ফরিদপুরে বন্ধ সড়ক এবং রেলপথ। ভোগান্তিতে যাত্রীরা। মোংলা বন্দরে স্থবিরতা। শর্ত আরোপ সহ নতুন বিধিনিষেধের কারণে কাঁচা পাট রপ্তানিতে ধস। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ। এছাড়া এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।